গুড মর্নিং, আপনাদের সবাইকে এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে স্বাগত। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আজকে যাব হুগলি জেলার রাজবলহাটে মা রাজবল্লভী মন্দিরে, আর ওখান থেকে যাব আঁটপুরে রামকৃষ্ণ মঠ, যেখানে স্বামী বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণের শপথ নিয়েছিলেন। তো আমরা এখন এখান থেকে ট্রেন ধরতে, আমাদের শেওড়াফুলি যাব, শেওড়াফুলি থেকে ট্রেন ধরতে হবে তারকেশ্বর লোকাল, সেখান থেকে হরিপালে নামতে হবে, তারপর সেখান থেকে বাস আছে বা ট্রেকার আছে, যেভাবেই যাব আপনাদের দেখাবো। তো চলুন দেখতে থাকুন, সারাদিন কোথায় কিভাবে যাই, কোথায় কী আছে না আছে সমস্তটাই দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক, দেখতে থাকুন সবাই। স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামার পর আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওইদিকে আছে সমস্ত বাস ট্রেকার, এবং যাওয়া যাক ওই দিকটায়, দেখি কি পাওয়া যায়। বাস ট্রেকার সব কিছু রয়েছে, কোনটা বাস যাবে দেখি, ট্রেকারও যাওয়া যাবে, বাসেও যাওয়া যাবে, দেখি ওকে তারপর জানাচ্ছি। হরিপাল থেকে আমরা ট্রেকারে উঠলাম, ট্রেকারে আমরা যাবো রাজবলহাট মায়ের বাড়ি। মোটামুটি 40-50 মিনিট মতো সময় নেবে, 30 টাকা করে ভাড়া। যারা কলকাতা থেকে টানা গাড়িতে আসবেন বা কলকাতা থেকে তারকেশ্বর বা আরামবাগ গাড়িতে আসবেন, বাসে আসবেন, বাজার মোড়ে নামতে হবে। এবার বাজার মোড় থেকে ট্রেকার পেয়ে যাবেন বা 10 নম্বর বাস, সেটা ধরে যেতে পারেন। ঠিক আছে, যাওয়া যাক, দেখি মায়ের বাড়ি পৌঁছে কতক্ষণ সময় লাগে। 8টা নাগাদ ট্রেকার চাপলাম, আর দেখি কোথায় পৌঁছে। ট্রেকার আমাদের নামিয়ে দিল মায়ের বাড়ির সামনে রাজবলহাটে রাজবল্লভী মন্দির। মূল প্রবেশদ্বার মায়ের মন্দির। এখানে প্রবেশ করলে দুপাশে ডালার দোকান, পুজোর দোকান সব রয়েছে। এছাড়া এখানে শাড়ি দিয়ে মাকে পুজো করা হয় প্রতিদিন। বেনারসি, নতুন নতুন বেনারসিতে পুজো করা হয়। আর এখানে ডালার দোকান, পুজোর দোকান, শাড়ির দোকান সব কিছু রয়েছে। দুধারে দুদিকেই দোকান আছে। এই সামনে মায়ের মন্দিরের প্রবেশদ্বার। এবং আমরা এগিয়ে যাই, মন্দিরের ভেতর প্রবেশ করি। আমরা মায়ের মন্দিরের দরজায় এসেছি, রাজবল্লভী মায়ের মন্দির। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। ঠিক মোটামুটি 50 মিনিট সময় লাগলো আসতে, 8:50-এ নামালো। আমরা মন্দিরে প্রবেশ করছি। মূল প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম রাজবল্লভী মায়ের মন্দিরে। প্রবেশ করতে সামনে একটি বিরাট নাট মন্দির রয়েছে, বাম পাশে শিব মন্দিরও রয়েছে অনেকগুলি, 3টি দেখাচ্ছি, সেগুলো পরে। হুগলি জেলার রাজবলহাটে এই রাজবল্লভী মায়ের মন্দিরটি আছে। আজ প্রায় 800 বছরের বেশি প্রাচীন এই মন্দির। আনুমানিক 1242 সালে
বর্তমান যে রাজবলহাট, তখনকার নাম ছিল রাজপুর, সেখানে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন রাজা সদানন্দ রায়। তবে মতান্তর আছে, মতান্তরে কেউ কেউ বলেন যে ষোড়শ শতকে বহিঃশ্রেষ্ঠ রাজা রুদ্রনারায়ণ রায়ও এই মন্দির নির্মাণ করেন। এখানে দেবী রাজবল্লভী শ্বেতকালী মানে পরিচিত, ওনার বর্ণ শ্বেত রঙের। আর ওখানে দেবীর আদলটি দুর্গা, কালী, সরস্বতী তিনজনেরই মিশ্র রূপ। দেবীর ত্রিনেত্রা, মাথায় ওনার বিরাট মুকুট রয়েছে, নানান অলঙ্কারে ভূষিতা প্রসন্না বদনা দেবী। দেবীর এখানে বাম পায়ে রয়েছেন বিরূপাক্ষ শিবের ওপর বামপাটি, ডান পায়ে বিশ্রাম নিচ্ছে মহাকাল ভৈরবের বুকে। বাম হাতের তালুতে রয়েছে সিঁদুরের পাত্র, আর ডান হাতে রয়েছে ছুরি। কোমরে ছোট ছোট মালা দিয়ে দেখা যাচ্ছে যে কোমরে ছোট ছোট মালা রয়েছে, গলায় ঘণ্টার মালা। দেবীর মূর্তি প্রায় 6 ফুটের মতো বা তার থেকেও বেশি, বিশাল। প্রায় এখানে প্রত্যেক 13-14 বছর অন্তর গঙ্গা জল, গঙ্গা মাটি দিয়ে নতুন বিগ্রহ তৈরি করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে দেবীর প্রতিষ্ঠা সম্পন্ন হয়ে থাকে। তবে আদি মন্দির খানিকটা অংশ ধ্বংস হয়ে গেলেও ভক্তরা পরবর্তীকালে নানান এইসব মন্দির তৈরি করেছে। এছাড়া মন্দির সংলগ্ন বিভিন্ন এই যে নাট মন্দিরটি কথা বলছিলাম আগে, নাট মন্দির আছে, নববধখানা ছিল, দিঘির ঘাট আছে, এইরকম সবই রয়েছে। ধরুন এবার ঘুরে দেখি বাকি জায়গাগুলো। এই দিকটা রয়েছে মায়ের দিঘি, এই দিঘির ঘাটের কথা বললাম, দেখা যাক ওদিকটা এগিয়ে চলি। বিশাল চত্বর জুড়ে মন্দিরটি রয়েছে। এইদিকে মায়ের দিঘি, দিঘির ঘাট। ভক্তরা এখানে স্নান করে মাকে পুজো দেন, পবিত্র দিঘি মানা হয়। বিরাট বড় একটা দিঘি। এখানে কথিত আছে যে এখানে নিঃসন্তান দম্পতিরা এসে এখানে মায়ের কাছে মানত করে সন্তান লাভ করে থাকেন। সেই জন্য এখানে অনেক শিশুদের ছবিও রয়েছে যারা সন্তান লাভ করেছেন মায়ের কাছে মানত করে। মন্দিরে, নাট মন্দিরের বাঁদিকে শিব মন্দিরগুলি রয়েছে। এখানে ত্রম্বকেশ্বর শিব রয়েছে সোমেশ্বর শিব, তার পাশেই রয়েছে রাজরাজেশ্বর শিব এবং নন্দিকেশ্বর শিব। শিব মন্দিরের দরজাগুলি বন্ধ, আমরা বাইরে থেকেই খানিকটা দেখে নিই। জয় বাবা। খুব সুন্দর জায়গাটি এবং সব থেকে বড় কথা খুব শান্ত। তবে আমরা সকাল সকাল এসে পৌঁছেছি, সেই কারণে এখনো পর্যন্ত অতটা ভিড় হয়নি। আস্তে আস্তে ভিড়ের পরিমাণ বাড়ছে এবং বিশেষ করে ছুটির দিনগুলিতে শনিবার রবিবার মন্দিরে তিল ধারণের জায়গা থাকে না, এতটাই ভিড় হয় এখানে। তবে এখনও এই জায়গা সম্পর্কে হুগলি জেলার মানুষরা অনেকটা সচেতন বা জানেন, তারা এখানে আসেন। বা আমাদের হুগলি জেলার বাইরে অনেকেই এই জায়গাটি সম্পর্কে এখনও পর্যন্ত সেইভাবে অতটা সচেতন নন বা এই জায়গাটি এখনও তারা ঠিক জানেন না। তাই সবাইকে অনুরোধ করব যে একবার এই স্থানে এসে একবার মায়ের দর্শন করে যান। অপূর্ব সুন্দর পরিবেশ। জয় মা রাধা বল্লভ। জয় মা রাজবল্লভী মায়ের জয়। মন্দির থেকে আমরা যদি একটুখানি এদিকে এগিয়ে যাই
এদিকে এগিয়ে গেলে এপাশে রয়েছে ভোগের রান্নাঘর এবং ভোগ খাওয়ানোর ঘরও রয়েছে। প্রতিদিন এখানে ভোগ খাওয়ানো হয়। 30 টাকা মূল্যের ভোগ কুপন, এই যে এখান থেকে কুপন সংগ্রহ করতে হয় 30 টাকা করে। এবং এইখানে সমস্ত রান্নাবান্নার কাজ চলছে। এখানে এরা তরি তরকারি সমস্ত কাটছেন, ভাত, ডাল, একটি তরকারি এবং 5 মিশালি তরকারি, এবং বিশেষত যেটা হচ্ছে আমিষ ভোগ, মানে তার মধ্যে মাছও মিশিয়ে দিয়ে সেটা নিয়ে একটি 5 মিশালি তরকারি বানানো হয় এবং চাটনি, পায়েস, এই ভোগ প্রতিদিন দেওয়া হয়। সকাল 10টার মধ্যে এসে এখানে কুপন সংগ্রহ করতে হয়। কুপন সংগ্রহ করে সেখানে সেদিনকার মতন ভোগ পাওয়া যায়, প্রতিদিনই আছে। এছাড়া যদি কেউ আসতে না পারেন 10টার মধ্যে, তাহলে বাইরে প্রচুর ডালার দোকান আছে। সেই ডালার দোকানদারের ফোন নাম্বারে যদি ফোন করে দেন, তাহলে তারাও সেটা সংগ্রহ করে রেখে দিতে পারে। এই পাশে ভোগঘরের পাশে এদিকে একটি ফুলের সুন্দর বাগান রয়েছে, সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে। এবার আমরা মন্দিরটার দিকে যাই। কখন দিয়েছে? এই একটু আগে দিয়ে আমরা পুষ্পাঞ্জলি দিতে গেলাম, নিয়ে গেছে ঘরে। আচ্ছা, হবে একটু আর একটু অপেক্ষা করতে হবে, তাই তো? কিছু করছে তো? আমাদের ব্যাটারের নাম লক্ষ্য লেখা চলতেই হবে। টোটোয় আমরা এখানটা নামলাম, এই দিকটা চলে যাচ্ছে হরিপালের দিক, আর এই দিকটা রাজবালহাটের দিক। আর ঠিক এই মাঝখানের পয়েন্ট, এইখান থেকে এই হচ্ছে রামকৃষ্ণ মঠ, আটপুর এসে পৌঁছলাম। এই দিক চলে গেল রাজবালহাট, রাজবল্লভী মায়ের মন্দির, আর এদিকে মঠ, এদিকটা হরিপাল। চলুন তাহলে মঠের দিকে যাওয়া যাক। রামকৃষ্ণ মঠ, আটপুর। স্বামীজির জন্মদিন, সেই উপলক্ষে এখানে একটি র্যালি বেরিয়েছে। মঠে প্রবেশের আগে আমরা ভোগের কুকুরটা কেটে নিই। এখানে দুপুরে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। অফিসের দিকে যাই। আগের দিন সন্ধ্যাবেলা 4:30 থেকে 6টার মধ্যে ফোন করে, যদি দূর থেকে আসেন বুক করে রাখতে পারেন। তো কাল ফোন করে রেখেছিলাম, তো আজকে দেখি অফিসে আগে ভোগের কুপনটা সংগ্রহ করে নিই, তারপর বাকি অংশ দেখাচ্ছি। এখানে 11:30 থেকে ভোগ খাওয়ানো হয়। মঠ বন্ধ হয়ে যায় 11:30টার সময়, তারপরে ভোগ খাওয়ানো হয়। কুপনটাকে সংগ্রহ করে নিই। ভোগের কুপন আমরা কেটে নিলাম, 100 টাকা করে ভোগের কুপন। এবারে দেখা যাক, 11:40-45 থেকে খাওয়ানো শুরু হয়, 11:30টায় মঠ বন্ধ। এবার আমরা যাই, মঠটা ঘুরে দেখি। মঠের ভেতরে আমরা প্রবেশ করেছি, এবারে এগিয়ে যাচ্ছি। এদিকে আছে
ধুনি মণ্ডপ এবং প্রেমানন্দ মহারাজের বাড়ি। যাওয়া যাক। প্রেমানন্দ মহারাজের পৈতৃক বাড়ি। আসলে এটি ছিল, ওনার আসল নাম ছিল বাবুরাম ঘোষ। বাবুরাম ঘোষ তিনি স্বামী বিবেকানন্দের বন্ধু ছিলেন, বাল্য বন্ধু। তাঁরই এটি পৈতৃক বাড়ি। সেটি বর্তমানে রামকৃষ্ণ মিশনের আন্ডারে এই মঠ তৈরি হয়েছে। এই সেই ধুনি মণ্ডপ। এই ধুনি মণ্ডপে 24শে ডিসেম্বর 1886 সালে, অর্থাৎ সেটা ছিল বাংলার 10ই পৌষ 1293 সাল, শুক্রবার। সেই দিন এই আটপুরের এই যে একটা অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল। সন্ধ্যার অনেক পরে এইখানে ধুনি জ্বালিয়ে আকাশের দিকে তাকিয়ে ওই সমস্ত রামকৃষ্ণদেবের শিষ্যগণ বলা যায়, সে বিবেকানন্দ, নরেন্দ্রনাথ, বিবেকানন্দ সহ আরও যে বাকি 8 জন ছিলেন, সকলে মিলে এইখানে এই অগ্নিশিখা, এই সেই কুণ্ড, এই কুণ্ডকে, অগ্নিশিখাকে সাক্ষী রেখে তারা সন্ন্যাস জীবন, মানে সমস্ত সংসার ত্যাগ করে সন্ন্যাস নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। নরেন্দ্রনাথ ছিলেন, শরৎচন্দ্র ছিলেন, তারকনাথ, নিরঞ্জননাথ, শারদানাথ, বাবুরাম, শশীকান্ত, কালী, গঙ্গাধর এরা ছিলেন। পরবর্তীকালে তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ হন এবং নরেন্দ্রনাথ, এবং স্বামী শারদানন্দ হয়েছিলেন, তারক হয়েছিলেন স্বামী শিবানন্দ, নিরঞ্জন হয়েছিলেন স্বামী নিরঞ্জনানন্দ, শারদা হয়েছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ, বাবুরাম তো অবশ্যই ছিলেন স্বামী প্রেমানন্দজি, শশী হয়েছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ এবং কালী হয়েছিলেন স্বামী অবেদানন্দ, আর গঙ্গাধর ছিলেন, উনি স্বামী অগত্যানন্দজি হয়েছিলেন। তার মধ্যে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। স্থানটি দেখলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে, শিহরণ জাগে। এই স্থানেই তারা তাদের মতন মানুষ সন্ন্যাস গ্রহণের প্রতিজ্ঞা নিয়েছিলেন। এই কুণ্ডে ধুনি জ্বালিয়ে। চলুন, ধুনি মণ্ডপের শেষে এবার ভিতর দিকে যাই। আমরা মঠে এগিয়ে যাচ্ছি। এদিকে শ্রী সারদা মা ও স্বামীজির ঘর আছে। এখানে সারদা মা ও স্বামীজি এসেছিলেন। এগিয়ে যাই, চলুন। উপরেই আছে সারদা মা এবং বিবেকানন্দের ঘর। তারা আটপুরে এসেছিলেন। মা সারদা এখানে দুবার আটপুরে এসেছিলেন। প্রথম 1889 সালে 5ই ফেব্রুয়ারি। তখন তার সাথে আসেন স্বামী বিবেকানন্দ, শারদানন্দ, যোগানন্দ, প্রেমানন্দ, মহেন্দ্রনাথ, এনারা এসেছিলেন। তারকেশ্বর থেকে গরুর গাড়ি করে কামারপুকুর যান এবং তারপর 1894 সালে দুর্গাপুজোর সময় তিনি দ্বিতীয়বার বেলুড় থেকে আবার এখানে এসেছিলেন। এই হচ্ছে স্বামী বিবেকানন্দের শয়নকক্ষ। সুন্দর পরিপাটি করে আজও এখানে রাখা রয়েছে। এই কক্ষেই স্বামী বিবেকানন্দ ছিলেন। সব থেকে ভালো লাগার বিষয় এখানটা একটি অদ্ভুত নীরবতা, নিস্তব্ধতা। এই বিছানায় স্বামী বিবেকানন্দ শয়ন করেছিলেন। অপূর্ব সুন্দর এবং একটি ভক্তিপূর্ণ স্থান। এখানে থাকলে মন শান্তি হয়ে যায়। এখানে ধ্যান করার মতন একটি আদর্শ জায়গা। একটা নীরবতা বিরাজমান। এখান থেকে যদি আমরা এদিকে এগিয়ে যাই, তাহলে এখানে এগিয়ে গেলে আমরা এখানে শ্রী শ্রী সারদা মায়ের যে ঘরটি সেটি দেখতে পাই।
এইখানে রামকৃষ্ণদেবের সহধর্মিণী সারদা মা এসেছিলেন দুবার, বললাম আগেই যে দুবার উনি এসেছিলেন, একবার তারকেশ্বর থেকে গরুর গাড়ি চেপে এবং পরবর্তীকালে একবার দুর্গাপুজোর সময় বেলুড়মঠ থেকে। মা সারদা এখানে ছিলেন। নীরব নিস্তব্ধ একটি জায়গা, ভাবা যায় না যে তাদের মতন মহান মানুষ যে ওখানে বাস করেছিলেন সেই স্থানে আমরা আসতে পেরেছি। সেই স্থানে পা দেওয়াটা একটি পুণ্যের বিষয়। প্রেমানন্দ মহারাজের মা অর্থাৎ বাবুরাম ঘোষ, যিনি সন্ন্যাসের পূর্বে ছিলেন, মাতঙ্গিনী দেবী, তার ছবি রয়েছে এখানে। অদ্ভুত শান্তি বিরাজমান, ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকলে সময় কেটে যায়। রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ এবং তার বন্ধু যে স্বামী প্রেমানন্দজি, তার ছবি। যারা যারা আটপুরে সেই সময় এসেছিলেন সেই সমস্ত মহান মানুষদের ছবি। একটি বিরল ছবি। দেখুন, বাঁ দিক থেকে ডান দিকে যদি যাই, প্রথমেই রয়েছেন স্বামী নিরঞ্জনানন্দ, তারপরেই রয়েছেন স্বামী শিবানন্দ, তারপরে আখন্দানন্দ, তারপরেই রয়েছেন ত্রিগুণাতীতানন্দ, মাঝে মধ্যমণি আমাদের সবার স্বামী বিবেকানন্দ, তার পাশে স্বামী প্রেমানন্দ, তারপর স্বামী অভেদানন্দ, স্বামী শারদানন্দ এবং সব শেষে ডান দিকে, একদম ডান দিকে স্বামী রামকৃষ্ণানন্দ। একটি বিরল ছবি। উপরেও আরও কিছু অংশ ছিল, সেটি বর্তমানে কাজ চলার জন্য এখন যেতে দেওয়া হচ্ছে না, রেস্ট্রিক্টেড। এবার আমরা যাই এই সিঁড়ি দিয়ে, যে সিঁড়ি দিয়ে স্বামীজি এবং মা সারদা এসেছিলেন, আমরা সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম, আর সেই সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। কথাটি ভাবলেই কীরকম লাগে। খুব সুন্দর জায়গা, সকলকে অনুরোধ করব পারলে একবার এই জায়গাটি ঘুরে যাবেন। এক অদ্ভুত অনুভূতি হবে নিজের ভেতরে, শান্তি, নিস্তব্ধতা এবং মনোমুগ্ধকর পরিবেশ। খুব সুন্দর লাগে, খুব সুন্দর। শ্রী সারদা মা এবং বিবেকানন্দের শয়নকক্ষটি যেখানে, তার ঠিক উল্টো দিকে একটি বাগান রয়েছে, ফুলের বাগান। খুব সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে। মঠের পিছনে বাগানে কপির চাষ হয়েছে। মঠের ভেতরে এইখানে ভোগ ঘর, ভোগ রান্না চলছে, আর ঠিক তার বিপরীতেই এইখানে ভোগ খাওয়ানো হয়। এই হচ্ছে ভোগ খাওয়ানোর জায়গা। চলুন ভোগ খেতে যাই। আমরা ভোগ ঘরে ভোগ খেতে উপস্থিত হয়ে গেছি। এখানে সব টেবিল চেয়ারে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে, সুন্দর। প্রচুর ভিড় হয়েছে আজকে ভোগ খাওয়ার জন্য। এবার সবাই ভোগ খেতে থাকুক, তারপর দেখাচ্ছি কী কী আছে। ভাতের সঙ্গে তরকারি একটা দিয়ে গেল, শুক্তো, তারপরে শাকের ঘন্ট, ডাল দিয়ে গেল।
এবার দিয়ে গেল কপির তরকারি, ফুলকপি আলুর তরকারি, সব স্বাদ খুব সুন্দর। এরপর দিয়ে গেল চাটনি, শেষ পাতে দিয়ে গেল পায়েস আর বোঁদে, খুব সুন্দর সব স্বাদ, দারুণ। মঠের পাশের রাস্তা দিয়েই আমরা এগিয়ে চলেছি নরেন্দ্র সরোবর দেখতে। নরেন্দ্র সরোবর হচ্ছে যেখানে স্বামী বিবেকানন্দ স্নান করতেন, এই আটপুরে এখানে থাকাকালীন এখানে স্নান করতেন, সেই সরোবরটি আমরা দেখতে চলেছি। চলুন দেখি নরেন্দ্র সরোবর। হ্যাঁ, আমরা এসে উপস্থিত হয়েছি, প্রায় এসে গেছি নরেন্দ্র সরোবর। স্বামী বিবেকানন্দ এইখানে স্নান করতেন। বিরাট বড় পুকুরটা, বিরাট বড় আকারে আয়তনে বিশাল, কি বিশাল পুকুর দেখুন, সেই কারণেই সরোবর। রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ দেবের মন্দির আটপুরে, সুন্দর একটি ছোট্টের উপর, কিন্তু খুব ভালো, খুব সুন্দর। রামকৃষ্ণ মঠ থেকেই আমরা একটু যদি এগিয়ে যাই এদিকে, সামনে দোলমঞ্চ, রাসমঞ্চ, টেরাকোটার মন্দির, এগুলো সব রয়েছে, গোবিন্দজিউর মন্দির। সেগুলো এগিয়ে যাই দেখি। আমরা এসে উপস্থিত হয়েছি বহু প্রাচীন রাধা গোবিন্দজির মন্দির আটপুরে। অত্যন্ত প্রাচীন একটি মন্দির, আটপুরের এটি মিত্রবাড়ি। আগেকার দিনে মিত্রবাড়ি, এখানে সাধারণত মিত্র এবং ঘোষেদের বাসই ছিল আগে। তো মিত্রবাড়ির 1786 সালে এই রাধা গোবিন্দজি মন্দিরটি, মিত্রবাড়িটি প্রতিষ্ঠা হয়। মন্দিরটা সকাল 10:30 থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, বিকেলে 5টা থেকে 7:30। দেখি ভিতরে ঢুকে রাধা গোবিন্দজির মন্দির, অপূর্ব সুন্দর এই মন্দির, টেরাকোটার কাজে পরিপূর্ণ। দেখুন সুন্দর কাজ, দারুণ। খুব সুন্দর মন্দিরটি, দারুণ কাজ। বর্তমান রাজা শ্রীয়ান থাকাকালীন কৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছে। পুরোটা গঙ্গাজল, গঙ্গামাটি এবং পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট, এবং কোনোটার সঙ্গে কোনোটার কোনো মিল নেই, পুরোটাই আলাদা। যেমন এটা হচ্ছে 108টা ভিন্ন ধরনের পদ্মফুল। এই মন্দিরটা একটা মূর্তি বা একটা প্যানেলের সঙ্গে একটা প্যানেলের কোনো মিল নেই, পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের বিরাট বড় কনসেপ্ট পুরোটা। বাইরে আছে আপনার হচ্ছে, এটা হচ্ছে বাবুরাম মায়ের বাড়ি, 89-94 সালে সারদা দেবী, 1854 সালে বিবিদিশানন্দ, আর আপনার হচ্ছে 1886 24 ডিসেম্বর বিবিদিশানন্দ, 1854 সালে রামকৃষ্ণকে পদাধর অবস্থায় এই গাছটার তলায় এসে বসেছিল। এটা হচ্ছে বাবুরাম কৃষ্ণ নিজের মায়ের বাড়ির পুজো। এবং এই মূর্তিগুলো টেরাকোটার মূর্তি, একটার সঙ্গে একটা করে সবটাই তো 89 এবং 94 সালে যখন বাবুরাম ঘোষেদের বাবা, যেখানে মঙ্ক কোয়ার্টারটা আছে ওটা বন্ধ থাকে, তো ওটা দুবার দুর্গাপুজোটা বন্ধ হয়ে যায়। তখন এখন মঙ্ক কোয়ার্টার, তখন তো বাবুরাম ঘোষের বাবাদের বাড়ি ছিল, ওইটাতে দুর্গাপুজো বন্ধ হয়ে যায়। তখন বাবুরাম ঘোষের মা ছিলেন এ বাড়ির মেয়ে, বিয়ে হয়েছিল তারাপদ করে, ওনারই আহ্বানে দুবার দুর্গাপুজো পরিচালনা। তারপর 89 এবং 94 সালে সারদা দেবীও শরৎ চালের ভিতর দুর্গাপুজো দেখে গেছে। এখানে 4টে বাড়ির পূজা, বাবুরাম ঘোষের বাবার বাড়ি, পাশে কাকার বাড়ি, এটা হচ্ছে বাবুরাম ঘোষের মায়ের বাড়ি, আর একটা হচ্ছে আপনার দাস বাড়ি কালীপদ, ওটা হচ্ছে 275, বাবুরাম ঘোষের বাবার বাড়িটা হচ্ছে 292, কাকার বাড়িটা 294,
আর হচ্ছে দাসবাড়িটা 275। আর এইখানেই বলে গেছিলেন ঠাকুর যে বাবুরামের কাস্তকরের ছেলে, বাবুরামের আর অব্দি শুদ্ধ, মানে বাবুরাম রাধার অংশ থেকে দেখো কাস্তকরের ছেলে আটপুরে বাড়ি বাবুরামের, এবং এসেছিলেন উমাপ্রসন্ন, এটা হচ্ছে কালো ভুলুর বাড়ি। আর এখানে হচ্ছে আপনার হচ্ছে বলরাম বোস, যে কলকাতা বলরাম মন্দির না, এখানেই কৃষ্ণ ভাবিনীটা 12 থেকে 13 বছর বয়সে বিবাহ করে। এটা হচ্ছে বলরাম বোসের আদি বাড়িতে তরার মূল হবে। বলরাম বোস, ব্যারিচরণ সরকার, নচিকেতা ঠাকুর, রসিকলাল দত্ত, মানিকুমার ভট্টাচার্য না, এটা গোটাটাই ট্যুরিজম স্পটের আওতার ভেতর, স্পটের ভেতর, কিন্তু সেইভাবে তুলে ধরার কোনো বেকার ছেলেদের কর্ম, অর্থনৈতিকভাবে কামটা উন্নয়নশীল করা সেইভাবে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের এখন দ্বিতীয় বৃহত্তম টেরাকোটা উচ্চতায় প্রথম, মানে এত বড় উচ্চতার টেরাকোটা মন্দির নেই, যেটা বাঁকুড়া বিষ্ণুপুরকে টেক্কা দেয়, এবং কোনোটার সঙ্গে কোনোটার কোনো মিল নেই, পুরোটাই আলাদা এবং পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট। আর এইটা এখান থেকে একটুখানি আগে গিয়ে পড়বে বাবুরাম ঘোষের মায়ের বাড়ি, যেখানে মিশনের পুজো পাঠ হচ্ছে মায়ের বাড়ি। আর এখান থেকে একটু আগে গিয়ে পড়বে বাবুরাম ঘোষের বাবার বাড়ি, ওখানে যেখানে দুর্গা পুজোটা হচ্ছে পপার বাবার বাড়ি, আর এটা হচ্ছে পপার মায়ের বাড়ি। এটা হচ্ছে মায়ের বাড়ি, হচ্ছে 1747-700 বাইরে 5টা শিব মন্দির। খড়ের চাল কাঁঠাল কাঠেরটা হচ্ছে 1683-1090 বঙ্গাব্দে দুর্গা পুজো কালী পুজো করেছিল কন্দর্প নারায়ণ মিত্র। 1747-এ আটচেল এবং আটচেলা করেছেন কৃষ্ণরাম মিত্র। আর এটা ছিল 342তম হচ্ছে দুর্গা পুজো কালী পুজো। আর এটা হচ্ছে 5টা শিব মন্দির হচ্ছে 280, 342, আর এটা হচ্ছে 219 রাধাকৃষ্ণ মন্দিরটা পুরোটাই। এবং এই দোলমূর্তিটা এরই আদলে দক্ষিণেশ্বরের মণ্ডপ তৈরি, এখানে আছে 5টা চূড়া দক্ষিণেশ্বরের মন্দির। এইগুলো আর একটা বই থাকে আমাদের, ওটা হচ্ছে বিস্তরভাবে থাকে, ওটা হচ্ছে 120 টাকা করে থাকে। এটা হচ্ছে প্রপার রাধা গোবিন্দজি খড়ের চালের মন্দির। এইখানে দুর্গা পুজো হতো খড়ের চালের মন্দিরে। সারাদিন রাজবলহাট এবং আটপুরে, রাজবলহাটের আটপল্লবী মায়ের মন্দির, আটপুরে রামকৃষ্ণ মঠ, নরেন্দ্র সরোবর, মণিমণ্ডপ, মিত্র বাড়ির রাধা গোবিন্দজিউর মন্দির, এই সমস্ত কিছু দর্শন করা হলো। অত্যন্ত শান্ত পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশ, মনোমুগ্ধকর এক পরিবেশের মধ্যে দিয়ে সারাদিন কাটলো। এবার বাড়ি ফেরার পালা। আমরা এখান থেকে ট্রেকার বা অটো যা পাবো দেখি, বাস যেটা পাবো গিয়ে হরিপালের উদ্দেশ্যে যাত্রা করব, তারপর সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।